আজকে হচ্ছে 12ই এপ্রিল 2025। আমাদের বার কাউন্সিল অনলাইন ব্যাচ 2025-এর স্যার আমাদেরকে যখন এগুলা দিছিলেন 40তম তখন কি ক্লাস। সিরিয়াল বাই দেন নাই? 40তম ক্লাস এবং পাইছি স্যার। দেওয়ানি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের দেওয়ানি কার্যবিধির যে সাজেশন আছে তার 12 নং প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলছে সেট অফ বলতে কি বুঝো, কি বুঝেন? অনুরূপ ওজোর মানে এই ওজোর মানে হলো দাবি বা অজুহাত, এটা কখন তোলা যায়? আর বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে এর আইনগত মূল্য কতটুকু, সেট অফ এর আইনগত মূল্য কতটুকু? আর দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করো। সেট অফ আসলে কি? প্রথমত আমি বলি রাখি, সেট অফ প্রযোজ্য শুধু অর্থের মামলায়। কি মামলা বলে? অর্থের মামলা। বাদী যখন কোন সুনির্দিষ্ট অর্থ আদায়ের মামলা করে, যে আমি বিবাদীর কাছে 5 লাখ টাকা পাই, তখন বিবাদী এসে আবার বাদীর কাছে বাদীর দাবির সমান অথবা কম, বিবাদী এসে বলতেছে যে আমিও বাদীর কাছে 3 লাখ টাকা বা 5 লাখ টাকা পাই, আমিও তার কাছে পাই, তাই ইওর অনার আমাদের দুইজনের দাবি সমন্বয় করা হয়। এই জিনিসটারে বলে সেট অফ। কি বলেন? সেট অফ বা পারস্পরিক দায়সব। তার মানে সেট অফ এর মামলা হতে হবে কি মামলা? অর্থের মামলা। আর সেট অফ এর দাবিটা করবে কে? বিবাদী। বিবাদী বিবাদীর দাবি বাদীর দাবির কি হবে? সমান অথবা, বুঝছেন? এখন উভয়ের দাবি হইতে হবে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে বাদীর দাবিও সুনির্দিষ্ট, বিবাদীর দাবিও সুনির্দিষ্ট। এই জায়গায় আনুমানিক কোনো কথা নাই। বাদী যদি ক্ষতিপূরণের মামলা করে, তাহলে বিবাদী সেট অফ দাবি করতে পারবে? পারবে না। কারণ আমি জানি যে বিবাদী সেট অফ দাবি করতে পারে শুধু কোন ক্ষেত্রে? কি বলেন? তো এখন আরেকটা কথা, সেটা হলো যে সেট অফ এর দাবিটা বিবাদী করে লিখিত জবাব দাখিলের সময়। কখন বলেন? লিখিত জবাব দাখিল বা প্রথম শুনানির সময় আর কি, মানে যত দ্রুত পারা যায়। আপনি যদি লিখিত জবাবের সাথে সেট অফ চান, তাহলে আদালতের অনুমতি নেওয়ার দরকার নাই। কিন্তু যদি আপনি পরে দাবি করতে চান, লিখিত জবাবের সময় আপনি চান নাই, পরে যদি দাবি করতে চান, তাহলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। তাহলে লিখিত জবাবের সময় চাইলে আদালতের অনুমতির দরকার নাই, কিন্তু পরে চাইলে আদালতের অনুমতি নিতে হবে। সেট অফ এর ক্ষেত্রে বিবাদীর দাবি হবে বাদীর দাবির সমান অথবা কম। বুঝছেন? বিবাদীর দাবি যদি বাদীর দাবিকে অতিক্রম করে যায়, বাদী বলছে আমি 5 লাখ টাকা পাই, বিবাদী বলতেছে আমি 6 লাখ পাই বাদীর কাছে, তাহলে এটা সেট অফ হবে না, এটা বলে কাউন্টার ক্লেম বা পাল্টা দেবে। কি বলেন? কাউন্টার ক্লেম বা পাল্টা। বুঝছেন? এখন আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে সেট হলো দুই প্রকার। একটা হলো লিগাল সেট অফ, এটা আছে 8 আদেশের 6 বিধি। 8 আদেশের 6 বিধি। আর একটা হলো ইকুইটেবল সেট অফ, এটা আছে 20 আদেশের 19-এর 3। 20 আদেশের 19-এর 3। তো আমি এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম এটা হলো লিগাল সেট অফ। কি বলেন? লিগাল সেট অফ। তো একটু পরেই তারপরে আরো আবার ব্যাখ্যা দিব যে সেট অফ অর্থ হলো দাবি সমন্বয় বা পারস্পরিক দায়িত্ব। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন, 8 আদেশের 6 বিধিতে সেট অফ সম্পর্কে আলোচনা করতে। কত আদেশের কত বিধি? 8 আদেশের 6। বললেন অর্থ আদায়ের মকদ্দমায় বাদীর দাবির প্রেক্ষিতে বিবাদী যদি পাল্টা দাবি করে যা বাদীর দাবি থেকে কম বা বাদীর দাবির সমান, এটা আন্ডারলাইন করেন, বাদীর দাবির কম অথবা কি সমান, তখন বিবাদী কর্তৃক উক্ত দাবিকে সেট অফ বা পারস্পরিক দায়িত্ব বা দাবি সমন্বয় করবে। তাহলে যে কোনো প্রশ্নে আপনি ইচ্ছা করলে একটা ভূমিকা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, দিলে দিবেন না দিলে নাই। বাট সেট অফ সংজ্ঞায় চলে আসে। কেউ সেট আপ লিখবেন না, সেট অফ। ব্যাটারি চার্জ শেষ, সেট অফ হয়ে গেছে। দেখেন, সেট অফ অর্থ মকদ্দমায় পারস্পরিক দায়িত্ব। কোড অফ সিভিল প্রসিজার 1908-এর অর্ডার কত 8, রুল কত 6-এর মধ্যে সেট অফ সম্পর্কে উল্লেখ আছে। উক্ত বিধি অনুযায়ী আন্ডারলাইন করেন, বিবাদী সেট অফ এর আবেদন করতে পারে। কে করে? বিবাদী।
রুল 6 অনুযায়ী বাদী কর্তৃক দায়েরকৃত অর্থ আদায়ের মোকদ্দমায় অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে, একেই সেট আপ বলে। মোকদ্দমায় সবসময় বাদী বিবাদীর কাছে পাওনা কাছে পাওনা থাকবে এমন নয়। ক্ষেত্র বিশেষে দেখা যায় বিবাদীরও বাদীর থেকে পাওনা টাকা থাকতে পারে। বিবাদীর দাবিকৃত অর্থ বাদীর দাবিকৃত অর্থের চেয়ে কম বা সমান হলেই বিবাদী সেট অফের জন্য লিখিত আবেদন করতে পারে। তাহলে সেট অফের ক্ষেত্রে বিবাদীর দাবি হবে বাদীর দাবির কম অথবা তার সমান। উদাহরণ দেখেন, করিম কবিরের কাছে 10,000 টাকা পাই, আবার কবির করিমের কাছে কয় টাকা পাই? 8,000। করিম কবিরের বিরুদ্ধে অর্থ আদায়ের মোকদ্দমা করলে কবিরের আবেদন দ্বারা উক্ত অর্থ সমন্বয় করতে পারবে। আপনি এইভাবে লিখতে পারেন যে করিম 10,000 টাকা পাবে বলে কবিরের বিরুদ্ধে মামলা করে, কবির আবার ওই মামলা লিখিত জবাবে বলে যে আমিও করিমের কাছে 8,000 টাকা পাই। তখন আদালত এই দুইটা দাবি কি করতে পারে? সমন্বয় করতে পারে। এটারে বলে setup। কি ঠান্ডা লাগে না? জি। তো তাহলে আসে না শর্ত সমূহ আসেন। ঠান্ডা পান কি পান না সেটা বলছি। আচ্ছা, দেখেন শর্ত সমূহ দেখেন। বেশি গরম লাগলে কি এই জায়গায় এসে বসেন, আর হচ্ছে ওই জায়গায় সরাসরি লাগে, এই জায়গায় দেন। হ্যাঁ, দেন ওই জায়গায় বসেন আপনি। দেখেন, বিবাদী কর্তৃক সেট অফের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। দেখেন, আহ মামলাটি অবশ্যই আন্ডারলাইন কেন অর্থ আদায়ের মামলা হতে হবে। কি মামলা? অর্থ আদায়ের মামলা। অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে। অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। কিভাবে? বিবাদী যদি বলে যে আমি বাদীর কাছে গাঁজা বেচা বাবদ টাকা পাই, এত টাকা, এটা কিন্তু সেট অফ করা যাবে না, কারণ ওই অর্থ আইনগতভাবে আদায়যোগ্য না। দাবিকৃত অর্থ আদালতের এখতিয়ারভুক্ত হতে হবে। এখতিয়ার, আপনি এমন অর্থ দাবি করা যাবে না যে আদালতের এখতিয়ারের বাইরে চলে গেছে। এখন এই এই পয়েন্টটা আপনি এইভাবে বলতে পারেন, যেন বাদী বলছে 10,000 টাকা, বাদী বলছে আমি 15 লাখ টাকা পাই। 15 লাখ টাকার মামলা কোথায় হবে? সহকারী জজের কাছে। এখন বিবাদী যদি এসে বলে যে আমিও বাদীর কাছে 16 লাখ পাই, তাহলে এটা কি ওই আদালতে থাকতেছে? থাকতেছে না, তার এক আদালতে চলে যায়। তারপরে দেখেন, বিবাদীর এমন দাবি মোকদ্দমার প্রথম সম্ভাব্য সুযোগে অথবা লিখিত জবাবের মাধ্যমে উত্থাপন করতে হবে। কখন? প্রথম সম্ভাব্য সুযোগে অথবা কখন? লিখিত জবাব মাধ্যমে। বিবাদীর দাবি বাদীর দাবির সমান অথবা বাদীর দাবি থেকে কি হবে? কম হবে। এবং সবশেষে দেখেন, বিবাদীর দাবি বাদীর দাবি কি করবে না? অতিক্রম। এখন আমাদের পরীক্ষার প্রশ্নে এসছে, শান্ত ভাই তো বুঝছেন যে সেট অফ কাকে বলি। তা এখন প্রশ্নে যেটা আসছে যে অনুরূপ ওজোর কখন তোলা যায়, বা সেট অফের দাবি তোলার সময় সেট অফের দাবি কখন তোলা যায়। দেখেন, ওজোর হচ্ছে দাবি। ওজোর মানে হচ্ছে দাবি। হেতু, ওজোর, দাবি এগুলো সব একই। 8 আদেশের 6 বিধি অনুসারে বিবাদী সেট অফের দাবি যথাসম্ভব দ্রুত করবে। দ্রুত অত্র বিধি অনুসারে আদালতের অনুমতি ব্যতীত বিবাদী মোকদ্দমার প্রথম সম্ভাব্য সুযোগে বা লিখিত জবাবের মাধ্যমে সেট অফের দাবি করতে পারে। এছাড়া মোকদ্দমার অন্যান্য পর্যায়েও বিবাদী অতিরিক্ত লিখিত জবাব দাখিলের মাধ্যমে সেট অফ দাবি করতে পারে। অন্যান্য পর্যায়েও পারে, বাট সেই ক্ষেত্রে অবশ্যই আদালতের, তবে এক্ষেত্রে দেখেন আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক এবং উক্ত অনুমতি দেওয়া আদালতের জন্য। তাহলে আহ আন্নারুল হক সাহেব বলেন যে সেট অফের দাবি কখন কখন করা যায়? হ্যাঁ, সেটা কিন্তু যতটুকু সম্ভাব্য। হ্যাঁ, মানে প্রথম সুযোগ এবং আর এটা না হয় স্যার লিখিত জবাবের মাধ্যমে করতে হবে, কিন্তু আদালতের কাছে অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি দেওয়া আসতে হলে বিবেচনা করবে, কিন্তু অনুমতি নেওয়া হলো জি, লিখিত জবাব পর্যন্ত ওই সময় যদি চান তাহলে আদালতের অনুমতি নেওয়ার দরকার নাই, কিন্তু এর পরে নিতে মানে করতে চাইলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। বুঝছেন? তারপরে দেখেন,
বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেট অফের বলতেন আইনগত মূল্য, এভিডেন্সিয়ারি ভ্যালু। এটার অর্থ হলো, ধরেন বাদী তো বলছিল যে আমি বিবাদীর কাছে 5 লাখ টাকা পাই, বিবাদী বলতেছে যে আমিও তার কাছে 3 লাখ টাকা পাই। এখন বাদী যদি বাদীর মামলা প্রমাণে ব্যর্থ হয়, বাদীর মামলা যদি কোনো কারণে খারিজ হয়ে যায়, তাহলে বিবাদীর এই দাবিটা থাকবে কিনা, বিবাদীর সেট অফের দাবিটা থাকবে কিনা। তো এখানে বলতেছে যে বাদীর মামলা কি হলো এটা দেখার বিষয় না, সেট অফ অ্যাকচুয়ালি মামলা একটা, কিন্তু ওর ভিতর মামলা প্রকৃতপক্ষে হলো দুইটা। মামলার নাম্বার একটা, বাট ওই জায়গায় যদি কেউ বিবাদী সেট অফ দাবি করে তাহলে বিবাদীরও কোর্ট ফি দেওয়া লাগবে। নর্মালি কোর্ট ফি দেয় কে? বাদী। কিন্তু বিবাদী যদি সুনির্দিষ্ট অর্থ বাদীর কাছেও দাবি করে, তাহলে ওই সুনির্দিষ্ট অর্থের জন্য বিবাদীকেও কি দেওয়া লাগবে? কোর্ট ফি দেওয়া লাগবে। তাহলে মামলা চলতেছে দুইটা, বাট মামলার নাম্বার পড়ছে কয়টা? তাহলে আমরা এতটুকু বলতে পারি যে বাদীর মামলা যাই হোক না কেন, এটা বিবাদীর সেট অফের দাবিকে কি করবে না, প্রভাব বিস্তার করবে না। এই যে দেখেন, বাদীর মামলার দাবির গুণাগুণ বিবাদীর সেট অফের দাবিকে প্রভাবিত করবে না। মামলায় বাদীর দাবির কোনো গুণাগুণ না থাকলেও উক্ত কারণে বিবাদী সেই সেট অফের দাবির কোনো আইনগত মূল্য নেই এমনটা বলা যায় না। যে ক্ষেত্রে বিবাদী সেট অফ দাবি করে, সেই ক্ষেত্রে বিবাদী যতটুকু অর্থ দাবি করে ততটুকু দাবির ক্ষেত্রে বিবাদী বাদীর স্থানে অধিষ্ঠিত হয়। এক্ষেত্রে আন্ডারলাইন করেন, দুইটি মকদ্দমা বিদ্যমান থাকে। কয়টা? দুইটা। যথা দেখেন, এক, বাদী কর্তৃক বিবাদীর বিরুদ্ধে, এবং দুই, বিবাদী কর্তৃক বাদীর বিরুদ্ধে, এবং উভয় মোকদ্দমা কি করা হয়, একত্রে বিচার করা হয়। দুইটা মামলা, মামলায় একটা, বাট পক্ষ মানে একটা মামলার আড়ালে চলতেছে কয়টা? যদিও সেট অফ এর ক্ষেত্রে পৃথক মোকদ্দমা নাম্বার প্রদান করা হয় না। এই যে দেখেন, মামলা কিন্তু নাম্বার কিন্তু একটা। আচ্ছা, অর্থাৎ বাদীর ব্যর্থতার কারণে মোকদ্দমা খারিজ হলেও বিবাদীর সেট অফ এর প্রতিকারকে বারিত করে না, এবং সেট অফ বিষয়ে বিবাদীর অনুকূলে ডিক্রি দিতে কোনো বাধা সৃষ্টি করে না। সুতরাং বাদীর মামলার গুণাগুণ বিচারে বাদীর মামলাটি খারিজ হলেও উক্ত খারিজ বিবাদীর সেট অফ এর দাবিকে কি করবে না, প্রভাবিত করবে না। বুঝছেন? তাহলে জাকারিয়া সাহেব বলেন তো, যে এই যে যে পয়েন্টটা পড়লাম, যে সেট অফ এর বাদীর দাবি যদি খারিজও হয়ে যায়, বিবাদীর সেট অফ এর দাবিকে এটার উপর কোনো প্রভাব বিস্তার করবে কিনা? কারণ এই জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি মামলা চলমান আছে কয়টা? দুইটা। বুঝছেন ইখতিয়ার সাহেব? এখন আমরা চলে আসি সেট অফ এর প্রকারভেদ। দেওয়ানি কার্যবিধিতে আন্ডারলাইন করেন, দুই ধরনের সেট অফ এর স্বীকৃতি দেওয়া আছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো আইন অনুগ পারস্পরিক দায়সত্ব বা লিগাল সেট অফ, 8 আদেশের 6 বিধি। আর একটা হলো ন্যায় সঙ্গত দাবি সমন্বয় বা ইকুইটেবল সেট অফ, 20 আদেশের কত বিধি? 19-এর 3। 19-এর। এখন আমরা এতক্ষণ ধরে যেটা বুঝছি এটা হলো অ্যাকচুয়ালি লিগাল সেট অফ। লিগাল সেট অফের ক্ষেত্রে অর্থের পরিমাণ কি বলেন? সুনির্দিষ্ট। কিন্তু ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে অর্থের পরিমাণ অনির্দিষ্ট হতে পারে। লিগাল সেট অফ বাদী বিবাদীর কাছে যে টাকা পয়সা পাইটাই, এগুলো একই ঘটনা থেকে উদ্ভূত হওয়ার দরকার নাই। কিন্তু ইকুইটেবল সেট অফ অবশ্যই একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে। কিভাবে? একটা উদাহরণ দেই। ধরেন ইখতিয়ার সাহেব একটা বাড়ি তৈরি করতেছে, উনি একজন ব্যক্তিকে, মানে যে কাজ করে কনস্ট্রাকশন ফার্ম, তাদের সাথে চুক্তি করছে যে 50 লাখ টাকা দিছে, 1 বছরের মধ্যে তারা বাড়ি তৈরি করে দিবে ইখতিয়ার সাহেবরে। চুক্তিটা হচ্ছে 50 লাখ টাকা। তো তারা 50 ভাগ কাজ করে তারা ইখতিয়ার সাহেবের কাছে এসে বলতেছে যে আমরা আর কোনো কাজ করতে পারবো না, 50% কাজ করছি, আমাদের একটু সমস্যা আছে, আপনি আমাদের 50% কাজের জন্য যে 50 লাখ টাকার অর্ধেক যা হয় সেটা আমাদের দিয়ে দেন। তাহলে 50 লাখের অর্ধেক কত? 25 লাখ। এখন ইখতিয়ার সাহেব তাদের বলতেছে যে তোমাদের আমি এখন 25 লাখ দেবো কেন, তুমি পুরোটা করে 50 লাখ নিয়ে যাও। আর এখন তোমারও যদি আমি 25 লাখ দিয়ে দিই, তাহলে বাকি 25 লাখ টাকা দিয়ে তো আমি অর্ধেক কাজ করাইতে পারবো না। অনেক দিয়ে 50 লাখ এই কাজটা অনেকেই করবে, কিন্তু 25 লাখে অর্ধেক কেউ করবে না, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো ইখতিয়ার সাহেব বললো যে না, আমি তোমার কোনো টাকা পয়সা
দিব না, তুমি পুরো কাজ করো, নাহলে 25 লাখ পাবা না। তো ওই লোক গিয়ে মামলা করে দিছে আদালতে। কিসের জন্য? যে আমি যে কাজ করছি আমার টাকা দেয়া হোক। বিবাদী এই জায়গাকে ইখতিয়ার সাহেব। কনস্ট্রাকশন ফার্ম হচ্ছে বাদী, আর বিবাদী হচ্ছে কি? এখতিয়ার। তো ওই লোক তো মামলা করছে 25 লাখ টাকা আদায়ের জন্য। এখন ইখতিয়ার সাহেব বলতেছে যে ওর অনার, আমি আর আমারও ক্ষতিপূরণ হয়েছে, আমিও এই মামলায় এত লাখ টাকা আনুমানিক ক্ষতিপূরণের সম্মুখীন, আমারও এত লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া। এখন আদালত বলছে যে ইখতিয়ার সাহেব আপনি কেমনে ক্ষতিপূরণের সম্মুখীন হইলেন? বলে যে ওর অনার এই কাজটা 50 লাখ টাকাই করার কথা ছিল, এখন সে যদি অর্ধেক করে চলে যায়, বাকি 25 লাখ টাকা দিয়ে আমি এই কাজটা করাইতে পারবো না, বাকি অর্ধেক কাজ করাইতে হলে আমার এত টাকার দরকার আনুমানিক। তো আমিও ওই জায়গা ক্ষতির সম্মুখীন হয়েছি আনুমানিক এত। তো এটারে বলে আপনার ইকুইটেবল সেটআপ। আপনি দাবি করতে পারেন, বাট আদালত দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। লিগাল সেটআপের ক্ষেত্রে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আইনগতভাবে অর্থ আদায়যোগ্য, তাহলে আদালত এই আদেশ দিতে লিগাল সেটআপের ক্ষেত্রে কি বাধ্য। কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে বাধ্য না। লিগাল সেটআপের ক্ষেত্রে অর্থ কি সুনির্দিষ্ট, ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কি অনির্দিষ্ট। লিগাল সেটআপ একই ঘটনা থেকে উদ্ভূত হওয়ার প্রয়োজন নাই, দুইটা ঘটনা হতে পারে। কিন্তু ইকুইটেবল সেটআপ হতে হবে সেম ট্রানজেকশন, একই ঘটনা। বুঝতেন কিনা? বুঝেন নাই মনে হয়। বুঝেন নাই? সরল স্বীকারোক্তি বোঝেন নাই। কে কে বোঝেন নাই? আমি বলছি, শান্ত সাহেব বুঝতেন একটু? আপনি বলবেন, বলেন। হ্যাঁ, নিহতের অবস্থা হলো সুনির্দিষ্ট অর্থ অর্থ আদায়ের মামলায় একজন মামলা করলো 1 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, আর যার বিরুদ্ধে মামলা করলো সেগুলো কিন্তু আমি আমার কাছে 80,000 টাকা। এই ক্ষেত্রে আদালত ওর দাবি ঠিক প্রমাণ করতে পারে, নির্ণয় করতে পারে না, করে দেবে। আর ইকুইটেবল সেটা বলে একই, হ্যাঁ মানে সে দাবি করলো যে আমি সঙ্গে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি মোতাবেক সে কাজ করে দেবে। হ্যাঁ, চুক্তিভঙ্গে একটা মকদ্দমা করছে, সেটা আমার 50,000 টাকা চুক্তি আমাকে দিয়ে দিবে, অর্ধেক কাজ করছে আর অর্ধেক কাজ করিনি। আমাকে আমাদের অর্ধেকের টাকা দিয়ে দেবে। তো সে সে বলবে না, আমার ওই টাকা অর্ধেক কাজ না করে তাহলে আমি আপনার মানে ইকুইটেবল সেক্টরের ক্ষেত্রে এটা আপনার মানে অর্থ পরিমাণ 1 এটা আচ্ছা, যেটা আমি একটা উদাহরণ দিই, অনুপ 20 থেকে শুনেন। 19 অনুপ 19 শনাক্ত করেন, আপনারা মনে মনে রাখবেন, কেউ বললেন না। যে ধরেন অনুপ, আপনার কাছে আমি কোর্স ফি 12,000 টাকা পাই। এখন আমি 12,000 টাকা আদায়ের জন্য অর্থের মামলা করলাম অনুপের বিরুদ্ধে। এখন অনুপ এসে বলতেছেন যে স্যার, আহ, আপনি আমার কাছে লিখিত কোর্সের টাকা পান 12,000। এটা মানে অনুপ এটা স্বীকার করুক বা না করুক, অনুপ বলতেছে যে প্রিলিমিনারি কোর্সে আমি আপনারে 20,000 টাকা দিছিলাম, ওই জায়গায় আমি 8,000 টাকা বেশি দিছিলাম। তো আমিও আপনার কাছে 8,000 পাই। তাহলে আমি অনুপের কাছে দাবি করতেছি কত? 12,000। আর অনুপ দাবি করতেছে কত? 8,000। তাহলে দাবি সমান নয়, করা হোক। এটা কি সেট আপ বলেন? এটা লিগাল সেট আপ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন শুনেন। যদি ক্ষেত্রটা এরকম হয় যে অনুপরে বললাম যে অনুপ, আপনারে লিখিত পরীক্ষায় আমি আপনার 6 মাসের কোর্স, 6 মাসে আমার 50,000 টাকা দিবেন। তো উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর ওনারে আমি 4 মাস পড়া, 4 মাস ধরেন 3 মাস পড়াইছি। 3 মাস পড়ানোর পরে অনুপ্রে বললাম যে আপনি আমার 50,000-এর 25,000 দিয়ে দেন, আর বাকি 3 মাস আপনার আমি পড়াইতে পারবো না। এখন উনি বলতেছে যে না স্যার, আপনি পড়াইতে পারবেন না, এই 3 মাস আমি অর্ধেক কার কাছে পড়বো। আমি বললাম তা জানি না, আমার 50,000 অর্ধেক দিয়ে দেন। তো উনি আমার দিচ্ছে না। তো আমি গিয়ে অর্থ আদায়ের মামলা করলাম অনুপের বিরুদ্ধে। কত কত টাকার জন্য? 25,000। আর অনুপ বলতেছে যে ওরা না, 25,000 টাকা উনি চাইলেও, এখন আমি তো এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। উনি আমার যে পড়াইতে চাই, যে পড়াইলো না, এখন এই 3 মাস আমি কার কাছে পড়বো? কারণ আমারও উনি, ওনার আমি 25,000 দিব না, এই জায়গায় আমিও এত হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আমিও। তাই ওনার দাবির সাথে আমার দাবি কি করা হোক, সমন্বয় করা হোক। এটা কি সমন্বয়? বুঝছেন? লিগাল সেট আপ আর ইকুইটেবল সেট আপ। তো লিগাল সেটআপটা সেম ট্রানজাকশনের হতে পারে, আলাদা ট্রানজাকশনের হতে পারে। বাট ইকুইটেবল সেটআপ একই ট্রানজাকশন, মানে একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে। জি, এই যে দেখেন, এই দুইটার পার্থক্যের ভিতরে আসি। সংজ্ঞা আর পড়লাম না, সংজ্ঞা পারবেন। আদেশ আছে, এটা 8 আদেশের 6, এটা আছে 20 আদেশের কত। উদাহরণ দিয়ে দিবেন, এটার একটা উদাহরণ, এটার একটা উদাহরণ, পেরে যাবেন। অর্থের প্রকৃতি, সুনির্দিষ্ট অর্থ কোন ক্ষেত্রে? লিগাল সেটআপ। আর অনির্দিষ্ট অর্থ?
অধিকার লিগাল সেটআপের অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু ইকুইটেবল সেটআপের অধিকার হিসেবে দাবি করা যায়। একই লেনদেন, লিগাল সেটআপের ক্ষেত্রে একই লেনদেন হতে পারে, নাও হতে পারে, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে অবশ্যই কি আইনগত গ্রহণযোগ্যতা। লিগাল সেটআপের ক্ষেত্রে বাদী কর্তৃক দাবিকৃত অবশ্যই আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে এই যে দেখেন, ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে, আচ্ছা এটা একটু করি, লিগাল সেটআপের ক্ষেত্রে বাদীর দাবিকৃত অর্থ অবশ্যই আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে এবং অবশ্যই তামা দিতে পারিতে হবে না। অর্থাৎ বিবাদী যে টাকাটা পাবে এটা তার তামাদির মধ্যে থাকতে হবে। পক্ষান্তরে ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে বিবাদীর দাবিকৃত অর্থ তামা দিতে পারিত হওয়ার পরেও আদালত উক্ত দাবি সমন্বয়ের অনুমোদন করতে পারে। অর্থাৎ তামাদির বিষয়টা শুধু লিগাল সেটআপের ক্ষেত্রে প্রযোজ্য, ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে প্রযোজ্য। কোর্ট ফি দেখেন, লিগাল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হয়, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি পরিশোধ করতে হয় না। তো আজান দিতে আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার আমরা পড়ায় ফিরবো, নামাজ পড়ে আসেন একটু। তাহলে আমরা সেট অফ আর কাউন্টার ক্লেমের মধ্যে পার্থক্য দেখি। দেখেন, বিবাদীর দাবি সমান অথবা কম হলে তখন সেটাকে বলা হয় সেট অফ, আর বিবাদীর দাবি যদি অতিক্রম করে যায় counter claim। আর ইকুইটেবল সেট অফ কাকে বলে? অনির্দিষ্ট, অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে নাকি? জি। তো দেখেন, তো এখানে কাউন্টার ক্লেম আর সেট অফ এর পার্থক্য বলছে, এক নাম্বার যে বাদীর দায়েরকৃত মকদ্দমায় বাদীর অর্থের, বানানটা ঠিক করে নেন, অর্থের তুলনায় বিবাদী কম বা সমান অর্থ দাবি করলে তাকে কি বলে? সেট অফ। অপরদিকে একই ক্ষেত্রে বিবাদীর দাবি যদি বাদীর দাবিকৃত অর্থের তুলনায় বেশি হয় তখন উক্ত অংশকে পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম বলে। তারপরে দেখেন, সেট অফ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 6 বিধিতে আলোচনা করতে, কততে? 8 আদেশের 6 বিধি। পক্ষান্তরে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এর কোন সুনির্দিষ্ট বিধান মানে কোথাও কাউন্টার ক্লেম সম্পর্কে বলা হয় নাই। সেট অফ এর দাবি করতে হয় লিখিত জবাবের মাধ্যমে, পক্ষান্তরে কাউন্টার ক্লেমের দাবি করতে হয় আর্জি দাখিলের মাধ্যমে। বাদীর দায়েরকৃত মকদ্দমাতেই বিবাদী সেট অফ এর আবেদন করতে পারে। অপরদিকে পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম মকদ্দমার মাধ্যমে কার্যকর করতে হয়। তারপরে আলাদা মামলা আর কি, দাবি সমন্বয়কে ইংরেজিতে বলে সেট অফ, অপরদিকে পাল্টা দাবিকে ইংরেজিতে বলে কি? কাউন্টার ক্লেম। বুঝতে পারছেন? তো সেট অফ আর কাউন্টার ক্লেম এবং ইকুইটেবল সেট অফ, লিগ্যাল সেট অফ বুঝেন নাই আপনাদের মধ্যে কেউ আছেন? হুম, আশা করি সবাই বুঝতে পারছেন। সর্বশেষ বিজিএস পরীক্ষায় অথবা তার আগের বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, দেখেন, সমস্যামূলক প্রশ্ন, একটু দেখি। আপনারা যারা এখানে নতুন আছেন, অনলাইন বা অফলাইনে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই প্রবলেমেটিক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় একটা ধারণা হয়েছে নাকি? কয়টা ধাপে? ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা এবং সবশেষে কি বলেন? সিদ্ধান্ত। তাহলে আমরা সমস্যা দেখি। এক্স ওয়াই এর বিরুদ্ধে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির খাস দখল ও অবৈধ দখলের কারণে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মোকদ্দমা করে। অবৈধ দখলের কারণে মানে হলো, ধরেন সে ওই জায়গায় অবৈধ দখলের কারণে ক্ষতিপূরণ, এটা আমরা বলতে পারি ওই আপনার মধ্যবর্তী মুনাফা। তো সে দখল চাইছে আর কি চাইছে? মধ্যবর্তী মুনাফা হিসেবে ক্ষতিপূরণ দাবি করছে কত? 1 লাখ। তো এটা কি অর্থের মামলা? না। তো ওয়াই লিখিত জবাব দাখিল করে সম্পত্তির দখল অর্পণ করতে সম্পত্তি জানালো এক্স এর নিকট তার পাওনা 50,000 টাকা ধরুন সেট অফের প্রার্থনা করে, বলতেছে আমিও তার কাছে 50,000 টাকা পাই। তা অয়ের দাবির আইন গ্রাহ্যতা বিষয়ে আপনার মতামত কি? আমরা পড়ার আগে যদি বলি, বলেন তো এই জায়গা সেট অফ পসিবল কিনা? যদি আমরা সেট অফের শর্তগুলো মিলাই, সেট অফের শর্ত অর্থের মামলা, এই অর্থের মামলা। যদি আপনার একটা টোপ দিছে হলো ওই যে 1 লাখ টাকার কথা বলে, বাট প্রকৃতপক্ষে এটা কিন্তু অর্থের মামলা। তো এই জায়গায় সেট অফ দাবি করা যাবে না। তো সরাসরি আমরা চলে আসি আইনগত পর্যালোচনা। আশা করি আপনি বুঝতে পারেন যে ঘটনার বর্ণনা কিভাবে লিখতে হবে। এই দেখেন, উদ্ধৃত অংশে অয়ের দাবি আইনগত গ্রাহ্য নয়, কারণ দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের 8 আদেশের 6 এর অধীন
সেট অফ প্রার্থনা করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে অন্যতম শর্ত হলো মকদ্দমাটি অবশ্যই অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত হতে হবে, কিন্তু উদ্ধৃতাংশে এক্স এবং ওয়াই এর মধ্যকার মকদ্দমাটি মূলত স্থাবর সম্পত্তির খাস দখল প্রাপ্তি এবং অবৈধ দখলের কারণে ক্ষতিপূরণের মকদ্দমা। এই মকদ্দমাটির অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত না হয়, ওয়াই এর সেট অফ এর দাবি কি হবে? অগ্রাহ্য হবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন আপনি ভাই ওই আপনি ওই লিখবেন, তখন এই জায়গা তো অনেক ছোট করে লেখা, যদি 5 মার্ক হয় এই ধরনের প্রশ্ন আসে, তাহলে আগে সেট অফ কে এটা আপনি আগে একটু আলোচনা করে নেবেন, সেটা বেশ শর্তাবলী দিয়ে নেবেন, তারপরে বলবেন যে উপরে আলোচনা হতে বলা যায় যে সেট অফ শুধু অর্থের মামলা এই ক্ষেত্রেই প্রযোজ্য, সেট অফ তো এই ক্ষেত্রে যেহেতু এটা অর্থের মামলা না, তো এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। বুঝছেন? তো সেট অফ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানান। দেখেন আমরা সেট অফ করলাম, কারণ স্যার সেটা অনলাইনে আপনাদের মিউট করে রাখা হয়েছিল, আনমিউট করে দিলাম। কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানান। সেটা করে কি এমন কোনো প্রশ্ন আছে যেগুলো ঠিক আমরা বুঝতে পারবো না কোনটা কি পাই? যা যা বললাম এই তো আছে, এখন ক্রিটিক্যাল কিছু হলেই তো আপনার পাশ কাটাই আসতে হবে। ক্রিকেট, ফুটবল খেলা তো সবাই আপনি জানেন, মেসি তো জানে, কিন্তু সব মেসি কি গোল করতে পারে? পারে না। তার দায়িত্ব হচ্ছে যতই কঠিন হোক না কেন পাঁচ পোস্ট কাটাই আমার গোল দেওয়া। এখন মূল জিনিস হাতিয়ার এটাই, হাতিয়ার এটাই। এখন এর মধ্যে যা আসুক না কেন আপনার আসতে হবে। And আপনার কোনো ক্রিটিক্যাল কিছু লাগে কিনা শুনেন, আমাদের সেটা ওই বলেন। প্রশ্নটা করলাম এটাই ক্রিটিক্যাল না, কোশ্চেন। তার বিষয়ে দেওয়ানিতে প্রশ্নটা করলাম কিন্তু আমরা আগে বলেছি কোনটা শুনছেন? শুনছেন, পরীক্ষাও আসছে, মনে নাই? বলে অনেক দিন ধরে দেয়ালের বাইরে না ওই খালি যে রেজ জুডি মানে এই যে আরজি খারিজের ক্ষেত্রে রেজ জুডিকাটা প্রযোজ্য হবে কিনা? এই যে এটা আপনি আলোচনা কি বলছিলেন কি ভাই স্যার এটা একদিন আমরা আলোচনা ম্যাক্সিমাম দিনই করছি, হয়তো বা আপনারা ভুলে গেছিলেন। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। এটাই আপনি যে সেটেল হয়েছে যে ক্রিকেটের একটা সমস্যা হচ্ছে। অনলাইনে ভাই কারো আছে সেটআপের সমস্যা এইগুলাই, আর ইনশাল্লাহ পারবেন। নতুন শান্ত ভাই আসছেন, উনি বুঝছেন, আপনি বুঝছেন, আজাদ সাহেব বুঝছেন? বুঝছেন? আচ্ছা। আচ্ছা, তো আমরা চলে আসি। নাকি টাকা আছে 5,000 টাকা ইনভেস্ট করা হবে জি, সেটা ইনভেস্ট করব না, আপনারা এমনি করতে পারি, মানে মানে এনে দিতে পারি একজনের কাছ থেকে। পাঠায় দেন ওই তো মানে আপনার নাম্বারে বিকাশ আছে, আপনারা আইডি দিলে পরে আমি আপনারটা এনে দিবেন, আমি মানে পরে আমার কাছে দিয়ে দিলেও আমি তাকে দিয়ে দিব, আমি এনে দিতে পারি। কাল দিতে আপনি পাঠিয়ে দিবেন আপনার বিকাশ আছে? হুম? এটা সেভ হ্যাঁ আছে, ও যে মাথায় দোকান ডান সাইডে আছে। এটা সেভ অথবা আপনি বসেন, আমি একজনকে দিয়ে পাঠাই দিই। আমার ওই ভাতিজা আছে, ওরে বলি আসতে, দাঁড়ান। আপনার টাইমে আপনি পাঠালে আরো সেভ বেশি আচ্ছা, আমরা লেলেন একটু পরে আসো তো। দেখেন আমরা 13 কতে আসি। দেখেন এটা মানে আমাদের একাধিকবার পরীক্ষায় আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 13 বা একটু অপেক্ষা করতে হবে, বসেন, আপনিও আইন পড়ে যান, সমস্যা কি আপনার? আচ্ছা হ্যাঁ, তো দেখেন যে পাইছেন, সবাই একটু বের করেন। দেওয়ানি মামলায়, ফৌজদারি মামলায় সময়ের আবেদন করে 344 ধারায়, তিনশো বলেন চুয়াল্লিশ আর দেওয়ানি মামলায় সময়ের আবেদন করে হচ্ছে আপনার 17 দেশের এক বিধি, 17 দেশের এক বিধি। তো ফৌজদারি মামলায় যে কোনো সময় সময়ের আবেদন করতে গেলেই 344 ধারা, কিন্তু দেওয়ানি মামলায় 17 দেশের এক বিধিতে বলেছে যে দেওয়ানি মামলায় সময়ের আবেদনের পর্যায়কে দুই ভাগে ভাগ করে, একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়, চূড়ান্ত শুনানি পূর্বের, একটা হলো চূড়ান্ত শুনানি পর্যায়। তো
চূড়ান্ত শুনানি পূর্বে যেটা, এটা হলো উভয় পক্ষ খরচা ছাড়া আবেদন করতে পারে, মানে যে কোনো পক্ষ 6 বার করে। চূড়ান্ত শুনানির পূর্বে বাদী পক্ষ 6 বার, বিবাদী পক্ষ 6 বার, এই জায়গায় কোনো খরচের দরকার নাই। আর চূড়ান্ত শুনানির পূর্বে খরচ সহকারে 3 বার, যে কোনো পক্ষ, বাদী পক্ষ 3 বার, বিবাদী পক্ষ 3 বার। তাহলে খরচ ছাড়া 6 বার, খরচ সহ 3 বার, তাহলে বাদী পক্ষ 9 বার, বিবাদী পক্ষ 9 বার। এর মধ্যে খরচ হলো সর্বোচ্চ 1000, সর্বনিম্ন কত? 200। আবার যদি আমি চূড়ান্ত শুনানি পর্যায়ে যাই, তাহলে খরচ ছাড়া একবারও পারে না। চূড়ান্ত শুনানি পর্যায়ে যে কোনো পক্ষ খরচ সহ করে 3 বার, অর্থাৎ বাদী পক্ষ 3 বার, বিবাদী পক্ষ 3 বার তো তাহলে উভয় পক্ষ যদি বলি চূড়ান্ত শুনানি পর্যায়ে, তাহলে 3 3 কয়বার? 6 বার। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা দেওয়ানি মামলায় বিক্রির আগ পর্যন্ত বাদী পক্ষ চূড়ান্ত শুনানি পর্যায়ে খরচ ছাড়া পাইলো 6 বার, খরচ সহ পাইলো 3 বার, আবার চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ পাইলো 3 বার, তাহলে 6 আর 3 9 আর 3 12। মানে উনি বাদী পক্ষ সময়ের আবেদন সর্বসাকুল্যে করতে পারে কয়বার? 12। মানে উনি করতে তো একাধিকবারই পারে, এর বেশিও পারে, বাট আদালত মঞ্জুর করবে কয়বার? 12 বার। বিবাদী পক্ষের অনুকূলেও কয়বার? 12 বার। তাহলে একটা দেওয়ানি মামলায় বাদী পক্ষে 12 বার, বিবাদী পক্ষে 12 বার, তাহলে 12 বারও কত? 24। এই 24 বারের বেশি আদালত যদি উভয় পক্ষ একমত হয়, তবুও আদালত সময় আবেদন মঞ্জুর করবে। কারণ যদি মঞ্জুর করে, তাহলে এটা হবে আইনের ব্যত্যয়। এই 24 বার আইনে বলা আছে, তো আইনের যা বলা আছে আইনের বাইরে যদি যাই, তাহলে আমাদের আইনের কি হবে? লঙ্ঘন। তো প্রশ্ন আসছে যে 13 ক দেখেন, adjournment is not a matter of course even when both parties want it. দেখেন, মানে মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয়, এমনকি উভয় পক্ষ চাইলে, মানে আপনারা দুইজনে চাচ্ছেন, কিন্তু আইনে যদি বিধান না থাকে আদালত কি দিবে? দিবে না। তো এজন্য আপনি, এই প্রশ্নটার উত্তর হলো যে আপনি সময়ের আবেদন রে কয় পর্যায়ে ভাগ করছে এটা আলোচনা করবেন। তারপরে চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পর্যায়ে কে কয়বার পারে, খরচ টরচ কত, সবকিছু আলোচনা করবেন। সবকিছু আলোচনা শেষে বলে দেবেন, আলোচনার পরিশেষে বলা যায় যে এত কয়বারই পারে, এর বেশি পারবে না। আর এর বেশি যদি পারতে যায়, এটা হয়ে যাবে কি? আইনের লঙ্ঘন। বুঝতে পারছেন? তাই আলোচনার পরিশেষে বলা যায় যে adjournment is not a matter of course even when both parties want it. তো এখন যে বিষয়টা আলোচনা করি নাই, আমরা তো পড়বো, তার আগে একটু বলে দিই, যে বিষয়টা আলোচনা করি নাই সেই বিষয়টা হলো, যদি অ্যাডজন্টমেন্ট কস্ট কেউ দিতে ব্যর্থ হয়, বাদী যদি দিতে ব্যর্থ হয়, তাহলে বাদীর মামলা হবে খারিজ। আর বিবাদী যদি দিতে ব্যর্থ হয়, বিবাদীর মামলা হবে কি? একতরফা নিষ্পত্তি। তো ওয়েদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট তারা ব্যর্থ হলে মামলা তো খারিজ অথবা একতরফা নিষ্পত্তি হলো। তাদের প্রথম প্রতিকার এই খারিজ অথবা একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে রিভিশন করা। কি করা বলেন? কারণ এই খারিজ বা একতরফা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, এটা আপিলযোগ্য আদেশ না। সো প্রতিকার হচ্ছে কি? রিভিশন। বুঝছেন? যদি তারা রিভিশন না করে, তাদের আর একটা প্রতিকার আছে, সেটা হলো 17 আদেশের 1-7 উপবিধি। এই জায়গায় এটাকে বলে রিভাইভাল অফ প্রসিডিং। রিভাইভাল অফ প্রসিডিংস মানে বাদী অথবা বিবাদী হোক, তারা মামলা পুনর্জীবিত করার আবেদন করবে। রিভাইভ, যে মামলাটা খারিজ হয়ে গেছে, যে মামলাটা একতরফা নিষ্পত্তি হয়ে গেছে, সেটা পুনর্জীবিত করার আবেদন করবে 17 আদেশের 1-7 উপবিধি। এটার বলে রিভাইভাল অফ প্রসিডিংস। এই আবেদনটা করতে হয় 30 দিনের মধ্যে। কতদিন? 30 দিন। এবং এই আবেদনের ফলে আদালত 2000 টাকা নিয়ে ওই খারিজ আদেশটা রদ করতে বাধ্য, বা একতরফা নিষ্পত্তির আদেশটা রদ করতে বাধ্য। এ জায়গায় 17 দেশের 1-7 ফিক্স 2000। এটা কিন্তু 1 থেকে 2000 না, কত? ফিক্স। তো আপনারা যখন প্রিলিমিনারিতে পড়ছেন যে রিভাইভাল অফ প্রসিডিংস এর ফিস কত, মানে খরচ কত? 2000। আর যদি বলি অ্যাডজর্নমেন্ট কস্ট সর্বোচ্চ কত? 1000, সর্বনিম্ন 200। তো এগুলাই মোটামুটি আলোচনা করে দিয়ে তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। এবং একটা কথা মনে রাখা হলো, বাদীরে যদি খরচ দিতে বলে এটা পাবে বিবাদী, আর বিবাদীরে যদি খরচ দিতে পারে পাবে কে? বাদী।
আর যে ক্ষেত্রে উভয় পক্ষ অ্যাডজমেন্টের জন্য আবেদন করে, তাইলে পাবে কে? রাষ্ট্র। কে পাবে? রাষ্ট্র। এই হলো কাহিনী। তো আমরা একটু পড়ি, দেখেন। দেওয়ানি কার্যবিধি 1908 17 আদেশের এক বিধিতে মুলতবি বা স্থগিতকরণ বা অ্যাডজমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মকদ্দমার সময় আবেদন মঞ্জুর করা বা মুলতবি মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক। অর্থাৎ অ্যাডজমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স ইভেন হোয়েন বোথ পার্টিজ ওয়ান্ট ইট। সুতরাং 17 আদেশের এক বিধি অনুযায়ী মুলতবি একটি কাঙ্ক্ষিত বিষয় নয়, এমনকি উভয় পক্ষ চাইলে। তো 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত যথেষ্ট কারণে মকদ্দমার যে কোনো স্তরে পক্ষগণের বা কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে। মকদ্দমার শুনানি মুলতবি রেখে আদালত পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করতে পারে। মুলতবি মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এমনকি উভয় পক্ষে একত্রে সম্মত হয়ে মুলতবির অনুরোধ করলে। 17 আদেশের এক বিধি অনুযায়ী মুলতবিকে দুইটি পর্যায়ে ভাগ করা যায়। চূড়ান্ত শুনানি পূর্বে 17 আদেশের 1/3 আর চূড়ান্ত শুনানি পর্যায়ে 17 আদেশের কত? 1/4। তা আমরা চলে আসি চূড়ান্ত শুনানির পূর্বে। 17 আদেশের 1/3। 17 আদেশের এক বিধি অনুযায়ী চূড়ান্ত শুনানির পূর্বে মকদ্দমার যে কোনো পক্ষের অনুকূলে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, খরচ তারা কয়বার? 6বার। যে কোনো পক্ষ মানে কয় পক্ষ? বাদী অথবা বিবাদী এক। আর উভয় পক্ষ বললে কয় পক্ষ? দুই পক্ষ। খরচ সহ মানে খরচ ছাড়া 6বার, খরচ সহ কয়বার? সর্বমোট 9বার সময় আবেদন বা মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া এবং খরচ সহ সর্বমোট কয়বার? 18 কেন হলো বলেন? 6 আর 3 9, আবার 6 আর 3 9, 9 9 কত? 18। মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে, তবে এ সকল ক্ষেত্রে মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে মুলতবি আবেদনের ক্ষেত্রে আদালত সর্বনিম্ন বললেন 200 টাকা আর সর্বোচ্চ কত? 1000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি চূড়ান্ত শুনানি পর্যায়ে। 17 আদেশের এক বিধি অনুযায়ী আদালত চূড়ান্ত শুনানি পর্যায়ে মকদ্দমার উভয় পক্ষের অনুকূলে খরচ ছাড়া একবারও সময় আবেদন বা মুলতবি মঞ্জুর করতে পারবেন। খরচ ছাড়া চূড়ান্ত শুনানি পর্যায়ে একবারও পারবেন না। তবে চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ প্রত্যেক পক্ষের অনুকূলে 3বার করে, অর্থাৎ উভয় পক্ষের অনুকূলে সর্বমোট কয়বার? 6বার মুলতবি আবেদন মঞ্জুর করতে পারে। এক্ষেত্রে মুলতবি খরচ সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ কত? 1000 টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। তবে এক্ষেত্রে মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের বলতেন কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এখন আমরা চলে আসি খরচ প্রদানে যদি ব্যর্থ হয়, বাদী ব্যর্থ হোক আর বিবাদী ব্যর্থ হোক, প্রতিকার কি? দেখেন, বাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে বাদী পক্ষ যদি খরচ প্রদানে ব্যর্থ হয় তাহলে মামলাটি খারিজ করে দিতে পারে। অপরদিকে বিবাদী পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে বিবাদী পক্ষ যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? আন্ডারলাইন একতরফা নিষ্পত্তির আদেশ দিতে পারে। একটা জিনিস আমরা পড়ি নাই, বাট আপনাদের মনে আছে কিনা, প্রিলিতে পড়ছিলাম যে একতরফা নিষ্পত্তি আর কোথায় আছে? বলেন। মনে করেন বুঝেছেন কোথায় আছে? আর 9 আদেশে আছে স্যার। আচ্ছা, একতরফা নিষ্পত্তি আর কোথায় আছে ভুইয়া বলেন, ভুইয়া? হুম, কেন বলেন? ধন্যবাদ। বিবাদীতে 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলছে। 60 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দিতে পারে নাই, তাহলে এটা কি হবে? একতরফা নিষ্পত্তি হবে। যারা 9 আদেশ বলছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। জীবনের এই পর্যায়ে আইসা যদি 9 আদেশ বলেন, 9 আদেশে একতরফা নিষ্পত্তি নাই, 9 আদেশ হলো একতরফা ডিক্রি। 9 আদেশ এমন হয়ে যাওয়ার কথা যে ঘুমের মধ্যেও 9 আদেশ করবেন। 9 আদেশ এই কয়বার আমরা পড়ছি যে ঘুমের মধ্যে মানুষ অনেক আবল তাবল বলে, এখন বলবেন 9 আদেশ। তাহলে
নয় আদেশের 6 বিধিতে বিবাদী হাজির হয় নাই, বাদী আসছে, একতরফা ডিক্রি, ওটা একতরফা নিষ্পত্তি না, ওটা কি একতরফা ডিক্রি। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। তো আমরা দেখি মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে প্রতিকার কি। মকদ্দমা, আন্ডারলাইন করেন, পুনরুজ্জীবিত বা পুনরুদ্ধারের আবেদন, রিভাইভাল অফ প্রসিডিং। দেওয়ানি কার্যবিধির 17 আদেশের 1-3 ও 1-4 বিধির অধীন কোন মকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তি করা হলে সংক্ষুব্ধ পক্ষ উক্ত মকদ্দমাটি পুনরায় চালুর জন্য খারিজ বা একতরফা নিষ্পত্তির আদেশ হতে, আন্ডারলাইন করেন, 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ জমা দিয়ে মকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করতে। কয় টাকা খরচ? এটা কি অনধিক 2000? না, যাকে রিভাইভাল অফ প্রসিডিংস বলে। তবে এক্ষেত্রে মকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এটা কথা ঠিক না। ক্ষমতার পরে একটু নিচে লেখেন নয়, লেখেন নয়, নয়। এই ইখতিয়ার সাহেব, ওই টাকা গেছে কিনা জিজ্ঞেস করেন না, ভাতিজা বলছে যে টাকা গেছে কিনা। বিবেচনামূলক ক্ষমতা নয়, ঠিক আছে? মানে এটা ওনার কি ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা। আচ্ছা, তো তাহলে দেখেন, আলোচনার পরিশেষে বলা যায় যে 17 আদেশের 1 বিধির অধীন 1 বিধির বিধান সাপেক্ষে চূড়ান্ত শুনানি পর্যায়ে বা চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি আবেদন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এমনকি উভয় পক্ষে একত্র হয়ে সম্মতি হয়ে যদি মুলতবির অনুরোধ করে, তবুও আদালত উক্ত মুলতবি মঞ্জুর করতে বাধ্য। মানে আইনে আছে যা, এর বাইরে তো উনি যেতে পারবেন না। তাই বলা যায় যে adjournment is not a matter of course even when both parties want it। বুঝতে পারছেন? তো এই প্রশ্ন বুঝেন নাই কেউ আছেন? আমাদের না বুঝলে জিজ্ঞেস করেন প্লিজ। অনলাইন অফলাইন যে ভাই বোনেরা আছেন জিজ্ঞেস করেন। সবাই বুঝছেন? তারপর একটা লাইন আছে দেখেন, মুলতবি আবেদন মঞ্জুর বা না মঞ্জুর হলো একটা আপিল অযোগ্য আদেশ। কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু রিভিশন করা যাবে। তো মুলতবি আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা হলো আপিল অযোগ্য আদেশ। এর বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে, কিন্তু আপিল করা যাবে। মুলতবি আদেশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? শান্ত সাহেব বুঝছেন? আজাদ সাহেব বুঝছেন? আমরা একটু সাজেশনটা হাতে নিই, আপনাদের যে সাজেশন আছে ওটা একটু হাতে নেন। সাজেশন দিছি না? দেখেন, আমরা প্লিডিংস 1 নাম্বার পড়ছি, সমন 2 নাম্বার পড়ছি, 3 নাম্বার পড়ি নাই। মানে আপিল ডিভিশন এটা পড়ি নাই। 4 আদেশ পড়ছি, 4 নাম্বার পড়ছি না? পড়ছি। 5 নাম্বার ডিক্রিজারি পড়ি নাই, 6ও পড়ি নাই। 7 পড়ছি, 8 পড়ছি, 9 পড়ছি, 10 পড়ছি, 11 পড়ছি, 12 পড়ছি, 13 পড়ছি। তাহলে এখন আমরা যেটা চলে আসি, আহ 17 নম্বরে চলে আসি, নাকি 17 পড়ে আসি? তাই 17, 17 নম্বর প্রশ্ন একটু খুঁজে বের করেন কোথায় আছে। এগারোতম ক্লাস, 11তম ক্লাস।
কমিশন কাকে বলে? কমিশন আমরা মনে রাখেন যে অন্তর্বর্তীকালীন আদেশ কাকে বলে? অন্তর্বর্তীকালীন আদেশ হলো মামলা চলাকালীন সময়ে যে আদেশ দেওয়া হয় সেটাকে বলে অন্তর্বর্তীকালীন আদেশ। অর্থাৎ একটা মামলা, দেওয়ানি মামলা শুরু হয় কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। এটা নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রি। তো এর মাঝে আদালত যে যে বিভিন্ন সিদ্ধান্ত দেয় সেইগুলো এক একটা অন্তর্বর্তীকালীন আদেশ। যেরকম আপনার রিসিভার নিয়োগ, তারপরে কমিশন নিয়োগ, তারপরে আপনার রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্লোজ, তারপরে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা, এই সবগুলোই এক একটা আপনার অন্তর্বর্তীকালীন আদেশ। অন্তর্বর্তী মানে তো বুঝেন, মানে যে জিনিসটা স্থায়ী না সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন। তো পরীক্ষায় প্রশ্ন আসছে দেখেন যে কমিশন বলতে কি বোঝায় আর কমিশন নিয়োগের বিধানাবলী আলোচনা করুন। তো প্রথমে আমরা চলে আসি কমিশন আসলে কাকে বলি। কমিশন মানে হলো যে কাজটা আদালত করার কথা বা আদালত যে কোনো কারণে এটা করতে পারতেছে না। ইখতিয়ার সাহেবের সাক্ষ্য গ্রহণের করার কথা। ইখতিয়ার সাহেব একটা মামলার বাদী বা একজন একটা মামলার সাক্ষী, কিন্তু ইখতিয়ার সাহেব একজন সমাজসেবা কর্মকর্তা। এখন উনি যদি আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হতে হয় তাহলে সমাজসেবা ব্যাহত হয়। তাহলে সেই ক্ষেত্রে আদালত আদালতে তো ইখতিয়ার সাহেব আসতে পারতেছে না। আদালত একজন ব্যক্তির নিয়োগ করে, কমিশন হিসেবে নিয়োগ করে ইখতিয়ার সাহেবের কাছে পাঠাইছে যে তুমি ইখতিয়ার সাহেবের সাক্ষ্য গ্রহণ করে নিয়ে আসো। এখন সে যদি সাক্ষ্য গ্রহণ করে, ধরে নেওয়া হবে ওই সাক্ষ্য গ্রহণটা কে করেছে? আদালত। বা আদালত বিচারক স্বয়ং কোনো মানে স্থাবর সম্পত্তি মধ্যবর্তী মুনাফা নির্ণয়ের জন্য সে নিজে সরাসরি যেতে পারে না, কিন্তু উনি কাউরে পাঠাইতে পারে যে তুমি দেখে আসো যে সার্বিক পরিস্থিতি কি, বিরোধীয় বিষয়টা কি। এই সকল ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করতে পারে। কমিশন হলো যে কাজটা স্বয়ং আদালত করতে পারে না, এটা যার মাধ্যমে করায় তারাই বলে কমিশন। আর রিসিভার হলো যখন আদালত কোনো সহায় সম্পত্তি প্রয়োগ করে, তখন আদালত স্বয়ং তো আর ওই জিনিসগুলো দেখাশোনা করতে পারে না, তখন ওই সম্পত্তি দেখাশোনার জন্য যে তত্ত্বাবধায়ক নিয়োগ করে তাকে বলে রিসিভার। দেওয়ানি কার্যবিধিতে রিসিভার আছে 40 আদেশ, আর কমিশন আছে কত আদেশ? 26 আদেশ। রিসিভার আছে দেওয়ানি কার্যবিধিতে 51 ধারা, জারি মামলায় 51 ধারা, আর অন্যান্য ক্ষেত্রে 94D, 94D। আর দেওয়ানি কার্যবিধিতে কমিশন আছে 75, 76, 77, 78। আর আদেশ কমিশন আছে কত? 27। একটু পড়ি দেখেন। আদালতের প্রতিনিধির ন্যায় আদালতের নির্দেশে যে কোনো ব্যক্তি যে কাজ সম্পাদন করে তাকে কি বলে? কমিশন। একটি দেওয়ানি মোকদ্দমায় কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায় বিচারের সাথে আদালত স্বপ্রণোদিত হয়ে, বলবেন স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদন, এটা বানানটা ঠিক করেন, পক্ষগণের কি কমে? আবেদন ক্রমে কমিশন নিয়োগ করতে পারে। তাহলে রিসিভার পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে বা স্বপ্রণোদিত হয়েও পারে, রিসিভার না, কমিশন। কমিশন দেখেন যে দেওয়ানি কার্যবিধির অধীন কমিশন অর্থ হলো আদালতের কার্যধারায় ব্যবহারের প্রয়োজনে সাক্ষ্য প্রমাণাদি পেতে, স্থানীয় তদন্ত করতে, সম্পত্তি বাটোয়ারা করতে বিচারক কর্তৃক প্রদত্ত ক্ষমতা। অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক সাক্ষ্য গ্রহণ সম্ভব নাও হতে পারে। যেমন সাক্ষী যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত কোনো ব্যক্তি নিয়োগ করে উক্ত ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করতে পারে। এই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কি বলে? কমিশন। তাহলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 75 থেকে 78 ধারা এবং 26 আদেশে কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখি আহ কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। দেখেন, দেওয়ানি কার্যবিধির 75 ধারা অনুযায়ী আদালত বলতেন 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। কয়টা ক্ষেত্র? 4টা ক্ষেত্র। কি কি দেখেন? কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে 26 আদেশের কত? 1 থেকে 8। স্থানীয় বা সরজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য, এটার ইংরেজিতে বলে লোকাল ইনভেস্টিগেশন, 26 আদেশের কত? 9। হিসাব পরীক্ষা সমন্বয় করার জন্য 26 আদেশের কত? 11। সম্পত্তি বাটোয়ারার জন্য 26 আদেশের, এ জায়গায় 14 লেখা, 13 ও 14 লেখেন।
দেখেন, আহ কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন, কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন 26 27 কত থেকে কত বিধি? 26 27 1 থেকে। তো কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আন্ডারলাইন করেন, এখানে বোল্ড হরফে আছে, মানে একটু মোটা করে দেওয়া। দেখেন কোন কোন ক্ষেত্রে বললে কমিশন ইস্যু করতে পারে, এটা বলছে 26 27 1। যেমন সাক্ষী অসুস্থ হলে, সাক্ষীকে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ ইত্যাদি। আর যে সকল ব্যক্তির, এটাও দেখেন মোটা করে দেওয়া, জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে, এটা বলছে কততে? 26 27 4। সো আপনার লিখিত পরীক্ষায় কিছু জিনিস আছে, এত স্পেসিফিক ভাবে না বললেও চলে, বাট প্রিলিতে কিছু জিনিস আছে অবশ্যই স্পেসিফিক আপনার জানতে হবে। প্রিলিতে একবার প্রশ্ন আসছিল যে কোন কোন মানে ব্যক্তির ক্ষেত্রে আহ কমিশন নিয়োগ করতে পারে জবানবন্দি গ্রহণের জন্য, 26 27 কত বিধি? 4। আর কোন কোন ক্ষেত্রে বললে 26 27 কত? 1। তো যেমন দেখেন, কোন ব্যক্তি আদালতের এখতিয়ারের বাইরে বাস করলে, কোন ব্যক্তি আদালতের এখতিয়ারভুক্ত এলাকা ত্যাগ করার চেষ্টা করলে ইত্যাদি। তো এই সকল আপনি মোটামুটি একটু ধারণা নিয়ে গেলেন যে কেউ অসুস্থ হইলে, সরকারি কর্মকর্তা হলে, এখতিয়ারের বাইরে বাস করলে, এই সকল ক্ষেত্রে 26 27 1 থেকে 8 বিধির অনুসারে রিসিভার নিয়োগ মানে কমিশন নিয়োগ করতে পারে। এই জায়গা আপনার একেবারে সুনির্দিষ্ট ভাবে 1 আর 4 কি আছে রিটেনে উল্লেখ না করলেও সমস্যা নাই। আমি জাস্ট বললাম যে 1 থেকে 8 এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো তারপরে দেখেন স্থানীয় বা সরেজমিনে তদন্ত, বিবিআই। লোকাল ইনভেস্টিগেশন 26 27 কত বিধি? 9 বিধি। তো লোকাল ইনভেস্টিগেশনটা আসলে কি? কাউরে নিয়োগ করে 26 27 9 বিধিতে কমিশন নিয়োগ করে, দেখেন যে নিম্নলিখিত কারণে আদালত সরেজমিনে তদন্তের জন্য ইস্যু ইস্যু করতে পারে। মামলার বিরোধী কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, উভয় পক্ষের মধ্যে কোনো মামলার যে বিরোধী বিষয় আছে এটা কি ব্যাখ্যা করার জন্য, কোনো সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য। মধ্যবর্তী মুনাফা কাকে বলে অনুপ? তার মধ্যবর্তী মুনাফা যদি কোনো সম্পত্তি দখল আহ বা দখল করিয়া কেউ করে যে খায় বা করে, সেটা হচ্ছে মধ্যবর্তী সম্পত্তিকে যে বিক্রি হবে সেটা। দখল করে খায় মানে কি মাঝখান থেকে দখল করে খায়, এই কারণে মধ্যবর্তী। না তাহলে এক পাশে এক ভাই আর এক পাশে এক ভাই, মাঝখানে জায়গা, এটাই মধ্যবর্তী না না মুনাফা। তাহলে দখল কি সম্পত্তি যে লাভ করে। ভাই আপনার মনে আছে মধ্যবর্তী মুনাফা? আসল না আপনি তো ভাই আর না, মনে বলছি। আপনার মনে আছে মধ্যবর্তী মুনাফা, শান্ত সাহেব? আমি একটা সম্পত্তি দখল করবো, জি। ওই সম্পদে এমন কোনো জিনিস আছে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে মুনাফা হবে, হুম। কোনো উন্নয়ন ডলার কিছু না, ওটাই হচ্ছে মধ্যবর্তী মুনাফা। জি, ধন্যবাদ। একজন ব্যক্তি সে বেআইনি ভাবে কারে একটা স্থাবর সম্পত্তি দখল করছে, করার পর ওই জমিতে বাঁশ ঝাড় আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, গাঁজা গাছ আছে, সবকিছু বিক্রি করে তার যে লাভ হইছে এইটা হলো মধ্যবর্তী মুনাফা। তখন বাদী মামলা করবে যে আমি তো দখল চাই, আর এতদিন আমার যে জিনিসগুলো সে ভোগ করছে এই মর্মে মধ্যবর্তী মুনাফাও চাই। এখন আদালত বলবে বাদী তো চাইছে এত টাকা, এখন আদালত এই ক্ষেত্রে একজন কমিশন নিয়োগ করে পাঠাইতে পারে যে আসলে ওই জায়গার কি কি অবস্থা, আসলে কি বাঁশঝাড় আছে কিনা, আসলেই দুষ্প্রাপ্য প্রকৃতির গাঁজা গাছ আছে কিনা, এইগুলো দেখে আসার জন্য কি নিয়োগ করবে? কমিশন নিয়োগ করবে। দেখেন, তো যে ক্ষেত্রে কোনো উন্নয়ন করে মুনাফা হয়েছে সেটা আবার মধ্যবর্তী মুনাফা না। একজন ঘর ভাড়া দিছে, মানে ঘর তৈরি করে ভাড়া দিছে, তাহলে এটা মধ্যবর্তী মুনাফা না। নিজে গাছ লাগাইয়া বিক্রি করছে, ড্রাগন ফল হয়েছে, ড্রাগন ফলের গাছ সে লাগাইছে, এটা মধ্যবর্তী মুনাফা। বুঝতেন? ধন্যবাদ। তাহলে দেখেন
ভাই এখানে দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আদালত কর্তৃক নির্ধারিত অনধিক বলতে 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। স্থানীয় তদন্তের যে প্রতিবেদন, কয় মাসের মধ্যে? 3 মাস। এবং 26 সাতাশের 9 বিধির অধীন আদালত বলতেন স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে কমিশন নিয়োগ করতে পারে আর কি। এবং 26 সাতাশের 9 বিধির অধীন কমিশন নিয়োগের, আন্ডারলাইন করেন, আবেদন মঞ্জুর বা নামঞ্জুরগত কোনো আদেশ হলো আপিল অযোগ্য আদেশ। মানে আপনি আবেদন করেন বা না করেন, যদি মঞ্জুর না মঞ্জুর যাই করুক, কি হবে? আপিল অযোগ্য রিভিশন। তাই এক্ষেত্রে কি করা যায়? এর পরেরটা দেখেন, ওই জায়গায় 75 ধারা কয়টা ক্ষেত্রে নিয়োগ করতো? 4টা। জবানবন্দি গ্রহণ, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা ও সমন্বয়। 26 সাতাশের কত বিধি? 11। এমন মামলা করছেন, এমন হিসাবপত্র যে ওইগুলো আদালতে আনা যাচ্ছে না, এগুলো আদালতে আনার সময় ব্যয় সাপেক্ষ, তখন আদালত একজন কমিশন নিয়োগ করে পাঠাইলো যে তুমি দেখো ওই জায়গাতে হিসাবপত্র নথিপত্র আছে ব্যাংকের, বিভিন্ন টিভিন্ন ব্যাংক রিলেটেড মামলা হয় না অনেক ক্ষেত্রে, অর্থ ঋণ আদালতের মামলা, এই মামলা বিভিন্ন মামলা। তাহলে সেই ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করে পাঠাইলো যে তুমি দেখে আসো, যে হিসাব তুমি যাচাই বাছাই করে আসো। তাহলে এই ক্ষেত্রে হিসাবের খাতা পরীক্ষা ও সমন্বয় করার জন্য কি নিয়োগ করতে পারে? 26 সাতাশের কত? 11। আপনি মনে রাখবেন 26 সাতাশে কোনো আপিলযোগ্য আদেশ নাই। 26 সাতাশে সব আপিল। তারপরটা দেখেন, সম্পত্তি বাটোয়ারা। 26 সাতাশে 13 ও 14, ঠিক আছে। উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি যদি ঠিকঠাক ভাবে বন্টিত না হয়, কেউ যদি কম পায়, কেউ যদি সন্তুষ্ট না হয়, তাহলে সেই উত্তরাধিকারী কিসের মামলা করে? বাটোয়ারা করে। তো বাটোয়ারার মামলা, এটা লেখেন, ধারায় আছে 54 ধারা, যদিও লেখা আছে ধারায় আছে 54 ধারা, আর বাটোয়ারার মামলা রায় সম্পর্কে বলা আছে 20 সাতাশের 18 বিধি। একটু লিখে রাখেন, 54 ধারা সমান সমান 20 সাতাশের 18 বিধি। হ্যাঁ। আহ 54 ধারা সমান সমান 20 সাতাশের 18। 26 সাতাশ 13 ও 14 বিধি অনুসারে আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করতে পারে। 13 ও 14 বিধি অনুযায়ী আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য তখনই কমিশন ইস্যু করবে যখন বাটোয়ারার বিষয়টি গোল্ডেন 54 ধারার আওতায় পড়ে না। যদি 54 ধারায় নর্মালি বাটোয়ারার বিষয়টি যদি 54 ধারার আওতায় পড়ে, বাটোয়ারাটা করে 52 ধারা অনুসারে ডিস্ট্রিক্ট কালেক্টর। তো যে ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কালেক্টর বাটোয়ারা করে, সেই ক্ষেত্রে আর কমিশনের দরকার নাই। যদি কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কালেক্টর না করে, সেই ক্ষেত্রে দায়িত্ব হয় কার? কমিশনের। বুঝছেন? ডিস্ট্রিক্ট কালেক্টর কে? ডিসি সাহেবের, উনি কয়টা পদ পদ হোল্ড করে বলেন, কয়টা পদ? স্যার, জেলা ম্যাজিস্ট্রেট, হুম। তারপরে ডিস্ট্রিক্ট কালেক্টর, আর আমরা যে ডিসি সাহেব বলি সেই ডিসির অর্থ কি? না, ডিস্ট্রিক্ট কমিশনার না, ডেপুটি কমিশনার। জি, বুঝছেন? যদিও ডেপুটি কমিশনারের মানে প্রতিশব্দ জেলা প্রশাসক হয় না, কিন্তু ওনরা ওই যে একটা লেখার কলাম পড়লাম, ওনরা ডেপুটি কমিশনার কিন্তু বাংলা ব্যবহার করে জেলা প্রশাসক, কিন্তু শাব্দিক অর্থ জেলা প্রশাসক হয় না, এবং কারো কোনো উত্তর নাই এই বিষয়ে। দেখেন, তো যাই হোক, চলে আসতেছে যুগের পর যুগ, কিন্তু অ্যাকচুয়ালি ডেপুটি কমিশনারের অ্যাকচুয়াল বাংলা জেলা প্রশাসক না। দেখেন, তো এখন আমরা চলে আসি স্থানীয় পরিদর্শন, লোকাল ইনস্পেকশন। বলেন, লোকাল ইন্সপেকশন ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? না, অনলাইনে তা কামরুজ্জামান সাহেব বলেন না, আপনি তো তাজা তাজা আছেন,
প্রিলিমিনারি শিক্ষার্থী, আপনার বলার তো কাম নাই। যারা অনলাইনে আছে উদায় গেছে ওনাদের বলতে দেন যে স্থানীয় পরিদর্শন ফৌজদারি কার্যবিধিতে কি আছে না নাই? আছে স্যার 148-এ। না, 148-এ নাই, নজরুল সাহেব। লোকাল ইন্সপেকশন 539 বি, সরি 539 বি। আর ফৌজদারি কার্যবিধিতে আছে দুই জায়গায়, 18 আদেশের 18, 39 আদেশের 7। 18 আদেশ, সরি দেওয়ানিতে 18 আদেশের 18 আর 39 আদেশের 7। 18 আদেশের 18-তে পারে আদালত স্বপ্রণোদিত হয়ে, আর 39 আদেশের 7-এ পারে পক্ষগণের আবেদনের ভিত্তিতে। এখানে মূল পার্থক্য হলো যে ক্ষেত্রে স্থানীয় তদন্ত করে, স্থানীয় তদন্তের গ্রাউন্ডস গুলো ফিক্সড, ওই যে 26 আদেশের 9 আছে। স্থানীয় তদন্ত ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আবেদন করবে স্থানীয় পরিদর্শনের, যেটা আছে 39-এর 7 বা 18 আদেশের 18। আর আপনারা 148 ধারায় যেটা বলছেন সেটা হলো লোকাল ইনকোয়ারি, স্থানীয় অনুসন্ধান। স্থানীয় স্থানীয় অনুসন্ধান এটা নির্দেশ দেয় জেলা ম্যাজিস্ট্রেট, করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী তার জন্য গুরুত্বপূর্ণ যে লোকাল ইনকোয়ারি নির্দেশ দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট, করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমরা স্থানীয় পরিদর্শন দেখি, দেখেন দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 39 আদেশের 7 বিধির অধীন স্থানীয় পরিদর্শন, 18 আদেশের 18 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য হলো যে 39-এর 7 শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর 18 আদেশের 18 কি আদালত স্বপ্রণোদিত হয়। এখন 39-এর 7 বা 18 আদেশের 18 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে হলে কি কি দেখেন? সম্পত্তিটি অবশ্যই মকদ্দমার কি হতে হবে? ওই সম্পত্তিটা যেটা পরিদর্শন করবে এটা ওই মামলার বিষয়বস্তু হতে হবে। পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ণয়ের জন্য এমন বিরূপ পরিদর্শন কি বলেন? আবশ্যক। তারপরে দেখেন মকদ্দমার বিষয়বস্তুটি, এটা গোল্ডেন আন্ডারলাইন করেন, অবশ্যই প্রতিপক্ষের দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। আমার দখলে থাকলে আমি স্থানীয় পরিদর্শনের আবেদন করতে পারবো না। আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতেছি, বললাম যে ওনার বিবাদী দেয়াল দিচ্ছে, বিশ্বাস না করলে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন পাঠানো, তাহলে দখলে আছে কার? তার। আমার নাই, তার। আর আমার দখলে থাকলে আমি কিন্তু স্থানীয় পরিদর্শনের আবেদন করতে পারবো না। আবার বিবাদীও স্থানীয় পরিদর্শন চাইতে পারেন, তবে এক্ষেত্রে ওই সম্পত্তির দখলে থাকতে হবে কার? বাদীর। বুঝছেন? তাহলে স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, দখল। এটা যে চাইবে সেই সম্পত্তিটা তার দখলে থাকবে না। আর স্থানীয় তদন্ত যেটা, এটা দখল বেদখল কোনো বিষয় না। ওই যে 26 আদেশের 9 বিধিতে যে গ্রাউন্ডস গুলো আছে এখানে স্থানীয় তদন্ত চাওয়া যাবে। উদাহরণ দেখেন, মকদ্দমা সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে দাবিকৃত ক্ষতি নির্ধারণ করতে বা বাড়িটির নির্মাণকাল নির্ধারণ করতে ইত্যাদি ক্ষেত্রে আদালত স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে। দেখছেন? তারপরে দেখেন, স্থায়ী পরিদর্শনের জন্য কমিশন নিয়োগের আবেদন মঞ্জুর বা নাম মঞ্জুর একটি আপিল অযোগ্য আদেশ, তাই সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? তার মানে তদন্ত বলেন আর পরিদর্শন বলেন উভয় ক্ষেত্রেই প্রতিকার কি? রিভিশন। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্থানীয় তদন্ত এবং স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য। দেখেন, সংজ্ঞাগত দিলেন, আদেশ বা ধারা এটা আছে এত ধারা এত এত আদেশে, আর লোকাল ইন্সপেকশন কিন্তু কোনো ধারায় নাই, আছে কততে? আদেশে। তো আদেশের প্রকৃতি যে এটা 26 আদেশের 9 আদালত স্বপ্রণোদিত হতে পারে, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে, কিন্তু 39-এর 7 লোকাল ইন্সপেকশন পরে পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর 26 আদেশের 9 সরি 18 আদেশে 18-তে পারে আদালত স্বপ্রণোদিত হয়ে। তারপরে দেখেন প্রতিবেদন জমার সময়সীমা, স্থানীয় তদন্ত হলে কত মাস? 3 মাস। আর পরিদর্শনের কোনো সময়সীমা নাই, আদালত নির্ধারিত সময়। দখল, স্থানীয় তদন্তের ক্ষেত্রে দখলে থাকা বাধ্যতামূলক নয়, কিন্তু পরিদর্শনের ক্ষেত্রে বিরোধী সম্পত্তিটি প্রতিপক্ষের দখলে থাকা
বাধ্যতামূলক। ইংরেজি প্রতিশব্দ, এটারে বলে লোকাল ইনভেস্টিগেশন, এটারে বলে কি লোকাল ইন্সপেকশন। বুঝছেন? দুইটার পার্থক্য বুঝছেন? এবার দেখেন, একটা সমস্যামূলক প্রশ্ন আসছিল 2-1 বছর আগে। আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা, বর্তমান দখলকার নির্ধারণের জন্য দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধি অনুযায়ী স্থানীয় তদন্তের জন্য যুগ্ম জেলা জজ আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেছেন। উক্ত দরখাস্তের বিরোধিতায় 5টা যুক্তি দিতে বলছে। আপনিও দরখাস্তের বিরোধিতা করে কয়টা যুক্তি দিবেন? 5টা। তো 5টা যুক্তির আগে আপনি বিচার্য বিষয় লিখে আইনগত পর্যালোচনায় আগে আলোচনা করে নেবেন যে স্থানীয় তদন্ত জিনিসটা কি। 5টা যুক্তি টাইনে টেনে আমার বানাইতে হবে, এক কথা ঘুরাই ফিরাই হলেও, যেহেতু বলছে পরীক্ষায়। এখন প্রথমে আমি বলবো যে ন্যায় বিচারের স্বার্থে এমন কোনো, মানে আপনি ধরেন জানেন না, বাট তারপরে বলতে পারেন যে এখন এই মুহূর্তে যে সকল যুক্তি দেখানো যায় যে ন্যায় বিচারের পরিপন্থী এমন কমিশন নিয়োগ করা ন্যায় বিচারের কি পরিপন্থী, আর আইনের এরকম কোনো বিধান নাই, দুইটা। তারপরে এরকম যদি কমিশন নিয়োগ করে তাহলে বাদী পক্ষ, মানে আমি যে দরখাস্ত করছি আমি অপরিণীয় ক্ষতির সম্মুখীন হব। তো এই তো 3টা হয়ে যায় আর কি। দেখেন এরকম, দেখেন বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে, বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশন নিয়োগ করা যায় না, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে দখল করা প্রমাণ করার দায়িত্ব হলো কার? বাদী। আদালত এমন দায়িত্ব কমিশনারকে অর্পণ করতে পারে না। আদালত গ্রহণ করা যেতে পারে যেমন সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে, আদালতে গ্রহণ করা যেতে পারে এমন সাক্ষ্য গ্রহণ করার জন্য কিন্তু কমিশন নিয়োগ করা যাবে না। তারপরে দেখেন, আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নিবে সেটা নির্ধারণ করা, আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নিবে সেটা নির্ধারণ করা কমিশনের মাধ্যমে সম্ভব। নালিশি জমির প্রকৃতি, নালিশি জমির প্রকৃতির কারণে সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করা অপরিহার্য নয়। আর পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিরূপণের উদ্দেশ্য, পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিরূপণের উদ্দেশ্যে কমিশন ইস্যু করা ন্যায় বিচারের অন্যতম প্রতিবন্ধক। আপনি লিখিত পরীক্ষায় এমন কিছু প্রশ্ন পাবেন যে প্রশ্নগুলো আপনি 100% কমন পান নাই, ওই জিনিসগুলো আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে লিখতে হবে। এরকম এরকম প্রশ্ন আপনি প্রথমে লিখবেন না। কখন লিখবেন? পরে। আপনি যত লিখিত পরীক্ষায় লেখা শুরু করবেন আপনার মাথা আস্তে আস্তে খুলবে। কারণ একটা প্রশ্ন আপনি পারতেছেন না, আল্লাহ আপনার ওই প্রশ্নটা 2 ঘন্টা লেখার পর মনে করাই দিছে যে এই সমস্যাটার উত্তর তো এটা হবে, কিন্তু যেটা পারেন না সেটা প্রথমেই লিখতে যাবেন না, ওটা লিখবো কখন? সবার শেষে। এখন আমরা আজকে সর্বশেষ একটা মুসাবিদা আছে, এটা একটু দেখি। দেখেন, এটা হলো ওই যে খুব সহজ মুসাবিদা সম্পর্কে অলরেডি আমরা ব্যাপক ধারণা লাভ করছি যে 26 আদেশের 9 বিধি অনুসারে সার্ভে জানা একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ কর্তৃক লোকাল ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দাখিলের জন্য দরখাস্ত। তাহলে মোকাম বিজ্ঞ জেলাজজ, প্রথম আদালত ঢাকা, গোপালগঞ্জ হইলে গোপালগঞ্জ, দেওয়ানি মামলা নং এত, ক বাদী পক্ষ, খ সমান সমান কি বিবাদী পক্ষ। বিষয় এই যে দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধি অনুসারে ডট 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 যা যা জানি তাই। তারপর বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে। তো এগুলো আপনি একবার পড়লেই পেরে যাবেন যে কি কারণে লোকাল ইনভেস্টিগেশন। আপনার জাস্ট জানতে হবে যেটা হলো কস্ট টাইটেল, প্রথমে মোকাম, মামলা নাম্বার, ক বাদী বনাম খ বিবাদী, বিষয়, তারপরে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে। আর লেখাগুলো আপনি একবার পড়লে ইনশাল্লাহ পেরে যাবেন। তারপরে স্থাবর সম্পত্তি হলে কি দিবেন? তফসিল। আর সবশেষে হচ্ছে কি? হলফনামা। ঠিক একই ভাবে 26 আদেশের 13 বিধি অনুসারে পার্টিশন কমিশনার নিয়োগের জন্য দরখাস্ত। পার্টিশন কমিশনার মানে কি? সম্পত্তি বাটোয়ারার জন্য। তো বলবো যে এত তারিখে প্রাথমিক ডিগ্রি দিছে, এখন পার্টিশনের জন্য একজন পার্টিশন কমিশন নিয়োগ করে একান্ত। ওই একই ভাবে মোকাম, দেওয়ানি মামলা নং এত, বাদী বিবাদী, এই। এবং আপনার মনে রাখতে হবে, এবং এখানে আরো একটা নমুনা আছে দেখেন, 39 আদেশের সাজবিধি অনুসারে স্থানীয় পরিদর্শনের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগের জন্য দরখাস্ত। একই সিস্টেম লেখার। তো পড়ে ফেলবেন, যদি কোনো সমস্যা হয় আমার নেক্সট ক্লাসে জানাবেন। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সোমবার, তো নর্মালি পড়া থাকে না, কিন্তু সোমবার 1লা বৈশাখ নাকি, সোমবার কত তারিখ? 14 তারিখ অফিসিয়াল ছুটি না? তাহলে 14 তারিখ বিকাল 6টায়, সন্ধ্যা 6টায় পড়া। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।